বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দর্শক, আজ আলোচনা করব নীলফামারী 1, 2, 3 ও 4 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। রোড টু পার্লামেন্ট আজ নীলফামারী সংসদীয় আসন 1, 2, 3 ও 4। আমরা এই সংসদীয় আসনগুলোর পরিসংখ্যান একটু দেখে নিতে চাই। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই সংসদীয় আসনগুলোতে কারা কেমন ভোট পেয়েছে, কোন দল কোন প্রার্থী কেমন ভোট পেয়েছে, সেই বিষয়গুলো একটু দর্শক আপনাদের জানাতে চাই। আমরা শুরুতেই 1991 আসতে চাই। সংসদীয় আসন 12 নীলফামারী 1। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আওয়ামী লীগ থেকে অর্থাৎ নৌকা থেকে আব্দুর রৌফ পেয়েছেন 41,218 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি নূর কুতুব আলম চৌধুরী, উনি পেয়েছে 40,992 ভোট জাতীয় পার্টির নাঙ্গল মার্কা থেকে। সে সময় কিন্তু জাতীয় পার্টির একটা বেশ ভালো ভোট ব্যাংক ছিল এবং সেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আওয়ামী লীগের সঙ্গে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেই সময়ে। এটি 1991 সালের কথা বলছিলাম। একটু পরবর্তী বছর চলে যেতে চাই। 1996 সালে নীলফামারী 1 এবং প্রাপ্ত ভোটের সংখ্যা 60,444, জাতীয় পার্টি লাঙ্গল নূর কুতুব আলম চৌধুরী 1996 সালে জয়ী হয়েছেন এবং খুব অল্প ভোটের না, ঠিক কাছাকাছি ভোটের বলবো যে হচ্ছে 13,000 ভোটের ব্যবধানে আওয়ামী লীগ আসলে পরাজিত হয়েছে আব্দুর রৌফ 1996 সালে। তো আমরা দেখতে পাচ্ছি নৌকা এবং লাঙ্গলের মধ্যে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, অর্থাৎ 1991 থেকে 1996। একটু পরে নির্বাচনী বছরে যাই। পরে নির্বাচনী বছর 2001, নীলফামারী 1 সংসদীয় আসন 12। আমরা ডক্টর হামিদা বানু শোভা 66,871 আওয়ামী লীগ থেকে পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নূর কুতুব আলম চৌধুরী 65,552 জাতীয় পার্টি থেকে পেয়েছে। অর্থাৎ 1,000 ভোটের ব্যবধানে এই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নৌকার সঙ্গে লাঙ্গলের। লাঙ্গলের সেই জায়গায় যে খুব শক্ত ঘাঁটি রংপুর অঞ্চলে অর্থাৎ নীলফামারীতে, এই বিষয়টি কিন্তু বোঝা যাচ্ছে। আমরা একটু নির্বাচনী বছর পরবর্তী বছরে যেতে চাই, 2008-এ চলে যেতে চাই। 2008-এ নীলফামারী 1 জাফর ইকবাল চৌধুরী পেয়েছেন হচ্ছে 1,79,657 জাতীয় পার্টি থেকে লাঙ্গল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ। এখানে এত বেশি লাঙ্গলের ভোট, জাতীয় পার্টির ভোট সেই তুলনায় বিএনপির প্রার্থী আসলে খুবই কম ভোট পেয়েছিল সে সময়। 67,190 রফিকুল ইসলাম ধানের শীষ মার্কায় পেয়েছিল, অর্থাৎ 2008 সালে। আমরা দেখছিলাম যে নীলফামারী 1 আসন নিয়ে, অর্থাৎ নীলফামারী 2 আসন নিয়ে এবার আমরা একটু দেখতে চাই। নীলফামারী 2 আসনে 1991 থেকে 2008 সাল পর্যন্ত পরিসংখ্যানটি একটু দেখব এবং সেখানে কি অবস্থা আমরা একটু জেনে নিতে চাই। 1991 নীলফামারী 2 প্রাপ্ত ভোট 35,216, কমিউনিস্ট পার্টি শামসুদ্দোহা। এটি একটি ইউনিক বিষয়। ওই সময় কিন্তু হচ্ছে নীলফামারী 2 আসন থেকে শামসুদ্দোহা পেয়েছিল কমিউনিস্ট পার্টি থেকে এবং জামায়াতে ইসলাম প্রাপ্ত ভোট 30,154, কমিউনিস্ট পার্টি এবং জামায়াতে ইসলামের প্রতিদ্বন্দ্বিতা আব্দুল লতিফ পেয়েছিল। অর্থাৎ এই সময়ে কমিউনিস্ট পার্টি সেখান থেকে জয়ী হয়েছিল এবং জামায়াতে ইসলামী অল্প ভোটে হেরে গিয়েছিল। আমরা একটু পরবর্তীতে যেতে চাই, অর্থাৎ নির্বাচনী বছর 1996 সালে। নীলফামারী 2 আহসান আহমেদ 44,999 ভোট পেয়ে জাতীয় পার্টি থেকে জয়ী হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 44,560 জয়নাল আবদিন নৌকা প্রতীক নিয়ে হেরেছে। 999, 560, কি অল্প ভোটের ব্যবধানে আসলে এই হেরে যাওয়াটা, এটা আসলে খুবই কষ্টকর। প্রতিদ্বন্দ্বিতা কেমন হয়, অর্থাৎ লাঙ্গলের সেখানে কি প্রভাব আমরা আসলে শুরু থেকেই দেখতে পাচ্ছি। আমরা একটু পরবর্তী বছরে যেতে চাই, 2001-এ যেতে চাই। নীলফামারী 2 আসাদুজ্জামান নূর 69,960 ভোট নৌকা প্রতীকে আওয়ামী লীগ থেকে আসলে জয়ী হয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের আব্দুল লতিফ 65,825 ভোট পেয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে। এখানেও খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নৌকা এবং জামায়াতে ইসলামের মধ্যে, আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামের মধ্যে। আমরা একটু পরবর্তী বছরে যেতে চাই, 2008 সালে যেতে চাই। নীলফামারী 2 আসনে আমরা 2008 সালে যদি দেখি 1,35,626 ভোট আসাদুজ্জামান নূর পেয়েছেন নৌকা প্রতীক থেকে এবং জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাপ্ত ভোট 82,324
মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েছে। 2008 সালে এই ভোটের সংখ্যাটাও আসলে বিশাল ব্যবধানে, অর্থাৎ নৌকা এবং জামায়াতে ইসলামের মধ্যে যে ব্যবধানটা আমরা দেখলাম, অর্থাৎ 1991 থেকে 2008 সাল পর্যন্ত পুরো নীলফামারী আমরা 2 দেখলাম। কিন্তু এখানে কিন্তু আমরা লাঙ্গল দেখেছি, নৌকা দেখেছি, আমরা কিন্তু ধানের শীষের সেভাবে প্রভাব এখন পর্যন্ত দেখিনি। আচ্ছা, নীলফামারী 3 আসনে দেখি, নীলফামারী 3 আসনের কি অবস্থা। নির্বাচনী বছর 1991, সংসদীয় আসন 14, 37,131 ভোট পেয়ে জয়ী হয়েছে আওয়ামী লীগ থেকে আজহারুল ইসলাম, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরুল হক পেয়েছেন 30,064 ভোট জাতীয় পার্টি থেকে। অর্থাৎ 37,000 এবং 30,000 এই ভোটগুলোও কিন্তু খুব কাছাকাছি, মাত্র 7,000-এর ব্যবধান। অর্থাৎ এখানে 1991-এ নীলফামারী 3 আসনে নৌকা জয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে লাঙ্গল। আমরা একটু পরবর্তী বছরে চলে যেতে চাই, 1996 সালে চলে যেতে চাই। নীলফামারী 3 আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মিজানুর রহমান চৌধুরী 37,546 ভোট পেয়েছে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদুল আলম চৌধুরী 35,030 ভোট পেয়েছে জাতীয় পার্টি থেকে নীলফামারী 3 আসনে। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, নীলফামারীর আসনগুলোর মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা খুবই হয়েছে এবং লাঙ্গলের সাথে অন্যান্য রাজনৈতিক দলের যেমন আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমরা প্রতিদ্বন্দ্বিতা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি। আমরা একটু 1996 সালে নীলফামারী 3 আসনের চিত্রটা দেখে নিতে চাই। মিজানুর রহমান চৌধুরীর দুঃখিত, 1996 সালের চিত্রটি আমরা দেখে নিয়েছিলাম। হ্যাঁ, না ঠিক আছে, 1996 সালের চিত্রটা একটু আপনাদেরকে জানাতে চাই। মিজানুর রহমান চৌধুরী 37,546 ভোট পেয়েছেন জামায়াতে ইসলাম থেকে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদুল আলম চৌধুরী 35,030 ভোট জাতীয় পার্টি থেকে। মানে খুব কাছাকাছি আসলে ভোটের ব্যবধান। এবং আমরা পরবর্তী নির্বাচনী বছর 2001 সালে একটু যেতে চাই। নীলফামারী 3, মিজানুর রহমান চৌধুরী 64,180, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দীপেন্দ্রনাথ সরকার 55,043 ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেই সময় জয়ী হয়েছিল জামায়াতে ইসলামের মিজানুর রহমান চৌধুরী। 2001 সালের কথা বলছি। আমরা যে অনেক ভোটের ব্যবধান দেখি, সেই অনেক ভোটের কিন্তু ব্যবধান না, 10,000, 5,000 কিংবা খুবই অল্প ভোটের ব্যবধানে আসলে প্রতিদ্বন্দ্বীরা তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। আমরা নির্বাচনী বছর এবার 2008 সালে একটু যেতে চাই। 2008 সালে নীলফামারী 3 কাজী ফারুক কাদের 1,45,688 নাঙ্গল প্রতীক থেকে পেয়েছে, অর্থাৎ জাতীয় পার্টি এখানে জয়ী হয়েছে 2008 সালে এবং আজিজুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী 66,849 ভোট পেয়ে আসলে হেরেছেন। এখানে অবশ্য ভোটের ব্যবধান আসলে অনেক বেশি। 2008 সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাতে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু নীলফামারী 1, 2, 3 দেখলাম, এবার একটু নীলফামারী 4 আসনটা দেখা যাক। নীলফামারী 4 আসনে আসলে 1991 থেকে 2008 সালের আসলে কি অবস্থা। নির্বাচনী বছর 1991, সংসদীয় আসন 15, নীলফামারী 4, আব্দুল হাফিজ প্রাপ্ত ভোট 35,112, ন্যাপ থেকে উনি জয়ী হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ফারুক কাদের লাঙ্গল প্রতীকে পেয়েছেন 35,009 ভোট জাতীয় পার্টি থেকে। মানে 112-9, মানে এত কাছাকাছি ভোটের ব্যবধানে যদি কেউ হেরে যায় সেটা আসলে কষ্টের। মানে সেই সময় যে কী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সেটা আসলে আমরা লক্ষ্য করতে পারছি। তবে এর মধ্যে অনেক সমীকরণও রয়েছে। আমরা 1991 দেখে নিলাম, আমরা একটু পরবর্তী নির্বাচনী বছর যেতে চাই, 1996 চলে যেতে চাই। 1996 ডক্টর আসাদুর রহমান 57,265 জাতীয় পার্টি লাঙ্গল থেকে পেয়ে জয়ী হয়েছেন উনি নীলফামারী 4 আসনে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 41,053 ভোট আওয়ামী লীগ থেকে মুখলিসুর রহমান পেয়েছিলেন 1996-এ। এখানে অবশ্য ভোটের ব্যবধানটা বেশ ভালোই। আমরা একটু পরবর্তী নির্বাচনী বছরে চলে যেতে চাই, 2001 সালে চলে যেতে চাই। নীলফামারী 4 প্রাপ্ত ভোট 60,199 পেয়ে বিএনপি থেকে আজাদ হোসেন সরকার 2001 সালে নীলফামারী 4 আসনে জয়ী হয়েছে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্নেল মারুফ সাকলান তিনি 57,285 ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে আসলে হেরেছেন। এখানেও যে ভোটের ব্যবধান খুব বেশি 2001 সালে সেটাও না, মানে অল্প ভোটের ব্যবধানই আসলে আওয়ামী লীগ থেকে হেরেছে, কিন্তু বিএনপি সেখানে জিতেছে। 2001 সালের নির্বাচনের অবস্থা আমরা বলছি। একটু 2008-এর অবস্থা কি সেটা একটু দেখে আসতে চাই। 2008-এর অবস্থা যদি দেখি, নীলফামারী 4 থেকে কর্নেল মারুফ সাকলান 87,319 ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে জিতেছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত চৌধুরী লাঙ্গল থেকে 70,004 ভোট পেয়ে জাতীয় পার্টি থেকে আসলে বিজয়ী হয়েছে।
আমরা আসলে পরিসংখ্যানগুলো দেখলাম এবং পরিসংখ্যানগুলো দেখে মনে হলো যে সেখানে সেই সময়ে আসলে লাঙ্গলের বেশ একটা ভালো প্রভাব ছিল, অর্থাৎ জাতীয় পার্টির একটা খুব ভালো প্রভাব ছিল এবং জাতীয় পার্টি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করে। দর্শক, আমরা আলোচনা আজ করছি, জানছি নীলফামারী 1, 2, 3 ও 4 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনবো। একটু তাদের কথা শুনে আসার পর আমাদের সঙ্গে অনেক নেতাই যুক্ত হবেন, আমরা তাদের কথাও শুনতে চাই। সাধারণ মানুষের জন্য আমাদের করণীয়, বিশেষ করে কৃষি খাত আমরা উন্নয়ন করব। আমরা সকল সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। স্বাস্থ্যসেবা খাতকে আরো আমরা ত্বরান্বিত করব, উজ্জীবিত করব। শিক্ষিত তরুণ যুবকদেরকে কোনো দ্বারস্থ হতে হবে না, তার যোগ্যতার নিরিখেই তিনি ঘরে বসেই চাকরি পাবেন, এই আশ্বাস আমি দিচ্ছি। যে এখানকার এই আসনের কৃষক, শ্রমিক এবং সাধারণ মেহনতি মানুষ তাদের অধিকার থেকে বারবারই বঞ্চিত হয়েছে আমাদের কৃষক বন্ধুরা তাদের ধানের যে ন্যায্য মূল্য পায়নি। বঞ্চিত হয়েছে আমাদের শ্রমিক বন্ধুরা তাদের শ্রমিকের যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমাদের এই কচিকাঁচা ছেলেমেয়েরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা এবং বিগত দিনগুলোতে এবং বিগত যে সরকারের যে কার্যক্রম তাদের এই ক্ষেত্রে মানুষ মুখ ফিরে নিচ্ছে এবং মানুষ ভরসা করতেছে যে এই ছাত্রদের দ্বারা যে দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি, এই ছাত্রদের দলেই তারা ভরসা করতেছে এবং শাপলা গলিকেই তারা ভরসা করতেছে। আমি নীলফামারী উন্নয়নের জন্য 31 দফা তো থাকছেনই, সাথে সাথে আমি নীলফামারী উন্নয়নের জন্য আমাদের নীলফামারীকে আধুনিক নীলফামারী করার জন্য আধুনিক শিক্ষানগরীর প্রয়োজন। আমরা আধুনিক শিক্ষানগরী করব, চিকিৎসা সেবা দেবো, যেটা তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হবে, উনি তো দিবেনই। আমরা ডোর টু ডোর চিকিৎসা সেবা দেব। আমরা এমনভাবে চিকিৎসা সেবাটা পৌঁছে দেবো যাতে মানুষের কাছে খুব সহজ হয়ে যায়। আমরা নীলফামারীর যে বেকার সমস্যা দূর করব। বিশেষ করে এই এলাকার মানুষ তো হলো আপনার এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান নাই, তেমন নাই, না থাকার ফলে শিক্ষিত, অশিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত এরকম বেকারদের সংখ্যাটা অনেক অনেক বেশি, যার কারণে আমাদের এলাকার মানুষকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে তাদেরকে জীবন জীবিকার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হয়। এটি সবচেয়ে এলাকার মানুষের বড় চাওয়া পাওয়া যে আমাদের কর্মসংস্থানের সুযোগ কবে হবে। জামাত যদি সরকার গঠন করে বা আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি ওই এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। মানুষ যে স্বপ্ন দেখে যে বাংলাদেশে চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নেশামুক্ত, সর্বোপরি এখানে দলমত নির্বিশেষে সাম্প্রদায়িক এবং সুন্দর একটা বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেখানে আমরা অবশ্যই অনেক দূর এগিয়ে গেছি এবং আমরা যেভাবে প্রচারণা চালাচ্ছি, আশা করি আমরা এখানে জামাতকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সামনের নির্বাচনে অবশ্যই একটা ভালো ফল করতে পারবো। সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষ আগামী যে সংসদ আমাকে এখানে সংসদে পাঠাবে এবং তারা সিনিয়র হিসেবে একটা আশা করে যে আমাদের এই অঞ্চলের বঞ্চনা, যেমন রাস্তাঘাট, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের শিল্প, বিশেষ করে কারখানা, রেলওয়ে কারখানা, আমাদের বিমানবন্দর, আমাদের বেসিক শিল্পনগরী, অনুরূপভাবে আমাদের কিশোরগঞ্জের যে কৃষি পণ্য যে উৎপন্ন হয় সেগুলো সংরক্ষণ করার জন্য সংরক্ষণাগার অথবা কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেটি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এ দেশের মানুষ যে আমার পক্ষে, ধানের শীষের পক্ষে, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে রায় দিবে বলে আমি বিশ্বাস করি। আমরা ইয়াং জেনারেশন, আমাদের জন্য কর্মসংস্থানের দিকটাতে আমরা খুব করেই ফোকাস দিতে পারি। আপনি জানেন যে আমাদের সৈয়দপুর একটু ব্যবসায়িক এলাকা এবং ধরা যায় যে উত্তরাঞ্চলের ব্যবসায়িক হাব বলা হয়ে থাকে এটাকে। আবার কিশোরগঞ্জ আমাদের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। সো এই দুইটার মধ্যে কিভাবে সমন্বয় করা যায়, সমন্বয় করে কৃষিতে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় এবং কিশোরগঞ্জে কিভাবে শিক্ষাটাকে অনেক বেশি বিস্তার ঘটানো যায়, এগুলোই থাকবে আমাদের প্রতিশ্রুতি। পলিটিক্সটাকে মানুষের কাছে আমরা আনন্দময় এবং উৎসাহমূলক করতে চাই।
আমরা এবারে একটু যারা মনোনীত প্রার্থী রাজনৈতিক দলের নেতারা আছে তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই। আমরা একটু জামায়াতে ইসলামের নেতার সঙ্গে যুক্ত হতে চাই এবং এনসিপির নেতার সাথে যুক্ত হতে চাই এবং তাদের রাজনৈতিক ভাবনা এবং সেই আসনগুলোর কি অবস্থা সেই সব একটু দর্শক আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামী নীলফামারী জেলা, এবং যুক্ত হয়েছেন আবু সাইদ লিওন, এনসিপি মনোনয়ন প্রত্যাশী নীলফামারী ৪। শুরুতে একটু কার কাছে যাব? আচ্ছা, জামায়াতে ইসলামী মানে আব্দুল লতিফ, আপনার কাছে একটু আসতে চাই। আমরা একটা পরিসংখ্যান দেখেছি মানে অনুষ্ঠানের শুরুতেই, সেখানে ওই অঞ্চলে লাঙ্গলের একটা বেশ ভালো প্রভাব জাতীয় পার্টির। এখন আসলে সেই প্রভাবটা কি আছে? একটু শুনি অন্যান্য রাজনৈতিক দলের কি অবস্থা। জি, এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতিকে আসলে মানুষ প্রত্যাখ্যান করেছে কারণে যে রংপুর অঞ্চলে যে প্রভাবটা তাদের ছিল সে প্রভাবটা বর্তমানে নাই। তারা বিগত সরকারের আমলে সরকারের পদলেহন করার কারণে, সরকারের সাথে যুক্ত হয়ে থাকার কারণে তাদের বর্তমান রাজনৈতিক সক্রিয় অবস্থানটা আর এখন নাই, জনসমর্থন নাই বললেই চলে। আচ্ছা, জামায়াতে ইসলামীর অবশ্য প্রতিদ্বন্দ্বিতা করেছে বেশ 1991 থেকে 2008 সাল পর্যন্ত আমরা দেখি বিভিন্ন সময় জামায়াতে ইসলামী নীলফামারীতে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে। একটু আপনার কাছে জামায়াতে ইসলামীর বর্তমান সময় যদি বলি, বিএনপি আছে, এখন নতুন রাজনৈতিক দল এনসিপি, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জামায়াতে ইসলামী কতটুকু শক্তিশালী? নীলফামারী জেলাতে জামাত ইসলামী বিএনপির থেকে শক্তিশালী রাজনৈতিক দল, বিএনপি থেকে দুর্বল রাজনৈতিক দল যদি এভাবে বলাটা ঠিক না। ভোটের পরিসংখ্যান তাই বলছে। নীলফামারীতে এ যাবৎকালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচনে বিএনপি শুধুমাত্র নীলফামারী 4 আসনে একবার বিজয় লাভ করে, আর কোনো আসনে কখনোই বিজয় লাভ করেনি। জামাত ইসলামী জলঢাকা আসনে, নীলফামারী 3 আসনে এ যাবৎ 3 বার বিজয়ী হয়েছিল এবং নীলফামারী 2, নীলফামারী 1 এই আসনগুলোতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এ কারণে এখানে বিএনপি আমাদের জন্য মানে আমরা সকল প্রতিপক্ষকে শক্ত প্রতিপক্ষ মনে করি। আর যেহেতু এখন বড় রাজনৈতিক দল হিসেবে জামাত এবং বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে, এই কারণে তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আমরা মনে করি। তবে আশা করি যে সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক মজবুতি ইত্যাদি কারণে নীলফামারী 2 আসন সহ নীলফামারী আসনগুলোতে জামাত ইসলামী অনেক ভালো করবে। জি, নিশ্চয়ই। আব্দুল লতিফ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা একটু এনসিপির আবু সাইদ লিওন, এনসিপির মনোনয়ন প্রত্যাশী, উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আবু সাইদ লিওন, আপনি একটু পেছাতে পারেন, তাহলে আপনার পুরো মাথাটা কেটে যাবেন, আপনাকে আমরা পুরোপুরি দেখতে পারবো। জি, ধন্যবাদ। আপনাকে এখন মোটামুটি দেখা যাচ্ছে। একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেখানে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, জামায়াতে ইসলামী ওখানে শক্তিশালী, বিএনপি রয়েছে, এনসিপি একদম নতুন একটি রাজনৈতিক দল, সেখানে এই বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ নীলফামারী জেলার আমাদের সকল রাজনৈতিক দল এবং টিভিসি শ্রোতাকে। জাতীয় নাগরিক পার্টি নতুন একটি দল, কিন্তু এই দলের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দলটি গণ অভ্যুত্থানের বুক থেকে উঠে আসা এবং যারা নেতৃত্ব দিয়েছিল, যে তরুণরা, তাদের নেতৃত্বে এই দলটি। আমরা মনে করি যে ভোটের মাঠে নতুন দল হলেও মানুষগুলো আমাদের যারা রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি আমরা পরিচিত মুখ হয়ে উঠেছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে ভোটের পরিসংখ্যান রয়েছে বর্তমান, এই 2000 আমাদের ত্রয়োদশ সংসদে যে ভোট হবে সেখানে 11,72,595 জন যে ভোটার রয়েছে, এর মধ্যে 6 কোটি ভোটার হচ্ছে তরুণ। যেই তরুণরা গত 3টি নির্বাচনে ভোট প্রদান করতে পারেনি, তাদের অধিকাংশই এবারে এনসিপির উপর আস্থা রাখবে। সেই সাথে যারা হচ্ছে প্রবীণ মানুষ রয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দেখে এসেছে, তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেখে এসেছে, মানুষের সঙ্গে প্রতারণা করা দেখে এসেছে, সেই প্রবীণ মানুষগুলো এখন তরুণদের উপর আস্থা রাখতেছে এবং আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। তো এবার আপনি যে ভোটের পরিসংখ্যান কিছুক্ষণ আগে দেখিয়েছেন বিগত নির্বাচনগুলোর, সেই ভোটের পরিসংখ্যান এই নির্বাচনে কোনোভাবেই কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানুষ দেখবে যে জনগণের জন্য কারা কাজ করতে আগ্রহী, কারা দখলদারি, চাঁদাবাজ মুক্ত একটা নতুন বাংলাদেশ চায়, বাংলাদেশকে নতুন ভাবে পরিচালনা করার জন্য সকলে কিভাবে সাম্যের একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। বেকারদের, যে বেকাররা দীর্ঘদিন থেকে এই গত 17 বছরে ধরা যায় নিষ্পেষিত ছিল, যুগের পর যুগ নিষ্পেষিত, সেই তরুণ বেকারদের কর্মসংস্থান এবং উপযুক্ত ব্যবস্থা কারা করতে পারে, তাদের দিকেই যাবে। আমি বিশ্বাস করি এই ক্ষেত্রে এনসিপি অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে এগিয়ে থাকবে এবং বিশেষ করে নীলফামারীতে আমরা অনেক ভালো করব। আমি নিজেই
শহীদপুর কিশোরগঞ্জ আসনে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন এবং তারা অনেক বিজ্ঞ এবং সিনিয়র প্রার্থীও রয়েছেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। কিন্তু বর্তমান পরিসংখ্যানের কাছে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো অনেকটাই এনসিপির কাছে বুঝতে পেরেছি। একদম তারুণ্য নির্ভর যাচ্ছে। একটা দল এনসিপি, এবং আপনারা এই তারুণ্যকে কেন্দ্র করেই আপনাদের প্রত্যাশা যে আপনারা সামনের তরুণরা আপনাদেরকে ভোট দেবে এবং আপনারা জিতে যাবেন। আসলে সময় স্বল্পতার কারণে আরও বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা গেল না। অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। আবু সাইদ লিওন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। ডিবিসির সকল শ্রোতা এবং দর্শক। জি, নিশ্চয়ই। আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গের কথা শুনছিলাম, তাদের বক্তব্য শুনছিলাম আগামী নির্বাচন ঘিরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। স্বাগত আরও একবার মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথে কথা বলছি এবং যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাথে কথা বলছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারী ৪ আসনের আব্দুল গফুর সরকার, এবং যুক্ত হয়েছেন অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রংপুর বিভাগ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আব্দুল গফুর সরকার, প্রথমেই একটু আপনার কাছে চলে যেতে চাই, যে আপনার কাছে একটু জানতে চাই, নীলফামারীতে আমরা যদি 1 থেকে 4 আসন দেখি, বিএনপির খুব একটা আধিপত্য আমরা লক্ষ্য করিনি 1991 থেকে 2008 সালের নির্বাচনে। তো এবার আসলে কি মনে হয়? আর ওই এলাকায় বিএনপির আধিপত্য আসলে পরিসংখ্যান তো কম বলছে, একটু আপনার মন্তব্য জানতে চাই। আপনি জানেন যে শহীদপুর কিশোরগঞ্জ, এটা আমরা বিএনপির পক্ষ থেকে 1, 2, 3 বার আমরা নির্বাচিত হয়েছিলাম। ধানের শীষের পক্ষে মানুষ রায় দিয়েছিল। বিশেষ করে আমাদের শহীদপুরের মানুষ, আমাদের উর্দু ভাষাভাষী যে সমস্ত লোকজন আছে, তারা সবসময় সরকারি দলের পক্ষে থাকে, বিএনপির পক্ষে থাকে। আমি শহীদপুরে অনেক কাজ করেছি, যেমন আমি শিক্ষকতা করেছি 35 বছর ধরে। আমি শহীদপুরে মহিলা কলেজ করেছি, কামারপুকুর ডিগ্রি কলেজ করেছি। শহীদপুরের জনসাধারণের সঙ্গে আমার ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। আমি তাদের সমস্যার কথা জানি, এবং আমি এটা জানেন যে আমাদের শহীদপুর রেলওয়ে শহর। এই রেলওয়ে শহরের যে অব্যবস্থাপনা, কিছু অব্যবহৃত জমি, এই নিয়ে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতেছে। আমি তাদের আশ্বস্ত করেছি যে আগামী নির্বাচনে আমাদের বিএনপি সরকার হলে আমরা রেলের অব্যবহৃত সম্পত্তি, যেগুলো এই ব্যবসায়ীরা এবং যারা বসবাস করছে তাদের সঙ্গে একটা চুক্তিতে নিয়ে আসব। এতে রেলেরও ইনকাম বাড়বে এবং যারা বসবাস করছে তারাও নিশ্চয়তা পাবে। এই মর্মে কাজ করছি। কিশোরগঞ্জ একটা বিস্তৃত এলাকা, আমাদের 9টি ইউনিয়ন সেখানে আছে। আমি ইতিমধ্যে আমার বড়ভিটা ইউনিয়নে আমি মিটিং করেছি, বড় ধরনের মিটিং। পুটিমারিতে কর্মী সভা করেছি, রণচণ্ডীতে কর্মী সভা করেছি। আপনি দেখেছেন যে 3 দিন আগে বড়ভিটা ইউনিয়নে 6 শতাধিক সনাতন ধর্ম অবলম্বী মানুষ আমার হাতে হাত রেখে তারা আমার দলে যোগদান করেছেন। এমনকি জামাতে ইসলামের লোকজনও 10 জন সেখানে আমার সঙ্গে যোগদান করেছে, সংহতি প্রকাশ করেছে, এবং তারা অনেক উৎসব মুখর যে কিশোরগঞ্জের মানুষ এবার ধানের শীষে ভোট দিবে। কেননা আপনারা জানেন যে দীর্ঘদিন মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এইবার মানুষ নিজের অধিকার প্রয়োগ করবে, এবং এটি আমি বিশ্বাস করি শহীদপুর কিশোরগঞ্জের মানুষ আগামী দিনে তাদের নিজেদের উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য, শহীদপুর শহরের উন্নয়নের জন্য, কিশোরগঞ্জ শহরের উন্নয়নের জন্য আমরা ধানের শীষে থাকবে। আমরা শহীদপুরকে শিক্ষা নগরী হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। আমি নিজে শহীদপুর মহিলা কলেজ স্থাপিত করেছি 1981 সালে, আমি সেখানে অধ্যক্ষ ছিলাম। কামারপুকুর ডিগ্রি কলেজ 1995 সালে স্থাপিত করেছি, সেখানেও অধ্যক্ষ ছিলাম। 2010 সালে সেখান থেকে অবসর গ্রহণ করি। এই নিয়ে আমার শিক্ষা জীবন প্রায় 35 বছর। আমি জনপ্রতিনিধি ছিলাম কামারপুকুর ইউনিয়নের 3 বারের, মানে একাধারে 15 বছর জনপ্রতিনিধি ছিলাম। গরিব দুঃখী সাধারণ মানুষের সঙ্গে আমার মেশার অভ্যাস আছে, আমি মিশেছি। আমার ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন। আমাকে আমার কর্মকাণ্ডের জন্য, গরিব সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ঘোচানোর জন্য আমি যে কাজ করেছি, সেই সময় সরকার আমাকে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেছিল এবং আমাকে গোল্ড মেডেল দিয়েছিল। জি, একদম তৃণমূল থেকে কাজ করে যে আপনি এসেছেন এবং সামগ্রিকভাবে যে বিএনপির অবস্থা বর্ণনা করলেন আপনার আসনে, বোঝা যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা একটা খুব ভালো প্রস্তুতি নিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত রয়েছেন এই মুহূর্তে, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটি বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিষয়ে জানতে চাই।
হাসিব সরি আরেকবার একটু। হাসিবুল ইসলাম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, একটু আপনার কাছে একটু জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, একটু জানতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কি অবস্থা, মানে আপনাদের ওখানে, মানে জামায়াত, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কি ভাবছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং বিবিসি নিউজ সহ যারা শুনছেন, বিশেষ করে আজকের সহ আলোচক যিনি আছেন, আমি বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে আমরা সারা বাংলাদেশের চেষ্টা করছি যে যারা জুলুমবাজের বিপক্ষে অবস্থান নেবে, যারা দুর্নীতির বিপক্ষে অবস্থান নেবে, যারা সুন্দর একটা স্বদেশ গড়তে চাইবে, যারা বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবে, তাদের কাছে আসলে আমাদের দাওয়াতটা হচ্ছে, আমাদের আহ্বানটা হচ্ছে যে আমরা যাতে বাংলাদেশকে নতুন করে কোনো স্বৈরাচার সরকার যাতে বাংলাদেশে গঠন না হয়, এরকম একটা অবস্থান তৈরি করার জন্য আমাদের আমির পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উনি আসলে চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে ইসলাম, দেশ, মানবতার জন্য আমরা 8 দল, জামাত ইসলাম সহ অন্যান্য সমমনা 8 দল আমরা চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশে যাতে একটা এমন একটা সরকার গঠিত হয় যাদের ন্যায়পরায়ণতা এবং যারা দেশকে দুর্নীতিমুক্ত রাখার জন্য বদ্ধপরিকর, সেরকম একটা সরকার আসলে আমরা গঠন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের কিন্তু কারো সাথে কোনো রকম বৈরিতা নেই। আমরা চাই আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ি, যাতে করে এই ক্ষমতার ভাগাভাগির কারণে আর কোনো মায়ের সন্তান জীবন না দেয়, এরকম একটা অবস্থা আমরা তৈরি করতে চাচ্ছি। বুঝতে পেরেছি, একটু মানে সকলের সহ অবস্থান এবং গণতান্ত্রিক যে একটা পরিবেশ, সেটি আসলে আপনারা চান। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং আপনাদের পরিকল্পনা মন্তব্য জানানোর জন্য। আমরা রোড টু পার্লামেন্টে রাজনীতিবিদদের কথা তো শুনি, নির্বাচন ঘিরে তাদের ভাবনার কথা শুনি, এছাড়াও লক্ষ লক্ষ তরুণ যে প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবার সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা। এমন যোগ্য প্রার্থী আমরা চাই যিনি আমাদের ডোমার ডিমলা, আমাদের ইউনিয়ন, আমাদের গ্রামের, আমাদের মানুষের সকলের সেবা করবে, সকলের পাশে দাঁড়াবে এবং সকলের হয়ে নেতৃত্ব দিবে। সেরকম একজন ব্যক্তিকে এবার আমরা ডোমার ডিমলাতে চুজ করব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের তরুণ যে আমরা যারা ভোটার, আমাদের চাহিদা এবং আশা আকাঙ্ক্ষা যে আগামী নির্বাচনে একটা উৎসব মুখর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এই উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের যে ইয়াং জেনারেশন তরুণ যারা আছি আমরা ভোট দিতে আমরা সবাই ব্যাকুল হয়ে আছি। তরুণ ভোটার হিসাবে আমি এটাই বলতে চাই যে তরুণদের মতোই নেতা চাই, যে নিজের পকেটের দিকে না তাকিয়ে জনগণের দিকে তাকাবে। এবারে এমন একজন ক্যান্ডিডেট, সেটা যে কোনো দল থেকেই হতে পারে, এমন একজন ক্যান্ডিডেট এখানকার এমপি হিসাবে নির্বাচিত হোক, যিনি আমাদের স্বপ্নগুলো নিজের স্বপ্ন মনে করে এই জনপদের উন্নয়ন করে যাবেন। যে তরুণ সমাজ আছে অধিকাংশই বেকার, সেই বেকারদের জন্য যারা ভালো কাজ করবে, যাদের হচ্ছে যারা ভালো হচ্ছে ম্যানিফেস্টেড দিবে, আমরা তাদেরকেই হচ্ছে আমরা তরুণ সমাজ আগ্রহ করে নিব এবং আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় হয়েছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও, দেখছেন মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্ট। দর্শক, এই মুহূর্তে নীলফামারী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের ভাবনার কথা শুনে আসব। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আনসার তাদের এই প্রশিক্ষণগুলো সম্পন্ন করছে, পুলিশ বাহিনীও সেভাবে তাদের কাজ করছে এবং আমাদের জেলা নির্বাচন অফিসার জানালেন যে ওনাদের এই কাজগুলো দিয়েছে, ওনারা ফিল্ড লেভেলে সেই কাজগুলো সম্পন্ন করছেন। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক, সেই সব নিয়ে এবারের আমাদের আয়োজন ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, আপনি একেবারে চায়ের দোকানের সামনে রয়েছেন, একটু আপনার কাছে, আপনার আশেপাশে যারা আছে তারা আসলে এই আড্ডায় আগামী নির্বাচনকে ঘিরে তাদের ভাবনা সম্পর্কে আপনার মাধ্যমে একটু জানতে চাই, তাদের ভাবনা।
শুরুতেই আপনাকে একটু জানিয়ে রাখি, নীলফামারী 6টি উপজেলা মিলে নীলফামারী সংসদীয় 4টি আসন। এই আসনে আসলে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে, ফেব্রুয়ারিতে নির্বাচন এই ঘোষণা হওয়ার পর থেকেই 4টি সংসদীয় আসনের যে সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তারা ভোটের মাঠে নেমে পড়েছেন এবং দিন রাত গ্রাম থেকে গ্রাম, চায়ের দোকান থেকে হাট বাজার সর্বত্র ছুটে চলেছেন। আমি এর পাশাপাশি যারা ভোটার রয়েছেন, ভোটারদের মাধ্যমে আসলে এই ভোট নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। আমি এই মুহূর্তে আছি নীলফামারী রেল স্টেশনের চায়ের স্টলের সামনে। এখানে আমার সাথে অনেক সাধারণ ভোটার রয়েছেন। আমরা তাদের কাছেই আসলে জানতে চাইবো যে তাদের ভোট নিয়ে চিন্তা ভাবনা কি। শুরুতেই আমি একজন ভোটারের কাছে জানতে চাই, আপনার এই ভোট নিয়ে আসলে আপনার চিন্তা ভাবনা কি? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে আমরা নীলফামারী 2 আসনের যে সাধারণ ভোটারগণ আছি, আমরা নির্বাচনে ভোট দিতে গেলে যাতে একটা আনন্দমুখর পরিবেশ পাই এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে আমাদের ভোট 8টা থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত চলে। অনেকে আমরা 12টার দিকে ভোট দিতে গিয়ে বিগত দিনে দেখছি আমাদের ভোট অন্যজন দিয়ে দিছে। আমরা চাই আমাদের ভোট আমরা 8টা থেকে 5টার আগ মুহূর্তে গিয়েও যাতে আমরা ভোট দিতে পারি। এইটাই আমাদের নীলফামারী 2 আসনের জনগণের চাওয়া। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন ভোটারের কাছে জানতে চাইবো, আসলে এই ভোটের পরিবেশ কেমন চান আপনি? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আসলে বিগত দিনগুলোতে দেখা গেছে ফ্যাসিস্টের আমলে 1জন ক্যান্ডিডেট ছিল। এবারে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের দেশে এবারে প্রার্থী ব্যাপক পেয়েছি আমরা। আশা করি বাংলাদেশের জনগণ সঠিক নেতৃত্বকে বেছে নেবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমার পাশে আরেকজন ভোটার রয়েছে, আমি আসলে তার কাছে জানতে চাইবো যে ভোট নিয়ে আপনারা কি চিন্তা করছেন এই 13শ জাতীয় সংসদ ভোট নিয়ে? ধন্যবাদ ডিবিসি চ্যানেলের সুমন ভাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা ডিবিসি চ্যানেলের পক্ষ থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে। সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা কিন্তু আমরা অতীতে পাইনি। ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি, তার প্রমাণ আমরা এখানে পেয়েছি। আমরা এখানে চায়ের আড্ডায় বসছিলাম, উনি এখানে চলে আসছে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা পরিবেশ নিয়ে কথা বলতে পরিবেশ, আমরা ভোটের পরিবেশ অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন চাই। অতীতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিবেশ এত অবনতি ছিল, একটা পক্ষের হয়ে কাজ করতো। আমরা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের কাছে একটু জানতে চাইবো যে আপনার আসলে ভোটটা নিয়ে প্রত্যাশা কি? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ একটি স্বনির্ভর, একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নীলফামারী, সারা দেশের ন্যায় নীলফামারীতেও আমরা চাই যেন সুন্দর একটা পরিবেশ বজায় থাকে এবং আমরা নীলফামারীর উন্নয়নের জন্য, নীলফামারীর সার্বিক উন্নয়নের জন্য আমরা সুমন, আপনাকে অনেক ধন্যবাদ।